এটাই হচ্ছে সেই জায়গা অর্থাৎ সিলেট ওয়াপদা, যেখান থেকে মূলত পুরো সিলেট জুড়ে ওয়াপদার অন্তর্ভুক্ত যারা আছে তাদের মানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। আর এটাই হচ্ছে আমাদের চিরচেনা সিলেটের মানে বুক চিরে যেটা চলে গিয়েছে সুরমা নদী। তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন ব্রিজ। সো আসলে ভিউটা অসাধারণ এবং পাশাপাশি নদীর বুক ছিঁড়ে আরেকটি নৌকা অতিক্রম করতেছে। তো লুকিং বিউটিফুল অ্যান্ড আউটস্ট্যান্ডিং, মেসমারাইজিং, I don't know what should I say. Assalamu alaikum everybody, if you all are doing well, so welcome to another interesting travel vlog. So basically আজকে আসলে এই ব্লগটাকে আমি পুরোদমে ট্রাভেল বলবো না এই কারণে, বিকজ অফ আজকে আমি মূলত ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি অ্যাবাউট আওয়ার সিলেট সিটি, আই মিন অল ট্যুরিজম প্লেসেস অফ সিলেট। তো যারা নতুন আছেন, বিশেষ করে বাইরে অর্থাৎ সিলেটের বাইরে যারা থাকেন, তো প্রায়শই দেখা যায় যে ছুটির সময় পেলে আমাদের সিলেটে আসা হয় অর্থাৎ বেড়ানো উপলক্ষে। তো সেই ক্ষেত্রে আমি আসলে কিছু আমার দৃষ্টিকোণ থেকে অর্থাৎ আমি এই পর্যন্ত ট্রাভেল করে যতটুকু নলেজ আর্ন করেছি বা গেইন করেছি বলতে পারেন, সেগুলো সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করবো, যাতে সেফলি তারা যাতে এসে আমাদের সিলেট মানে এক্সপ্লোর করতে পারে। তো ভিউয়ার্স, এখন যদি আমি বিস্তারিত পয়েন্টে আসি, অর্থাৎ পুরো ট্যুরিস্ট স্পটগুলো সিলেটে অর্থাৎ সিলেট জেলার মধ্যে, মানে আমি সিলেট বিভাগ বলতেছি না, সিলেট বিভাগ বললে তো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ টোটাল 4টাই চলে আসে। তো সেক্ষেত্রে আসলে ভিডিওটা অনেক লং বা বড় হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো আসলে এই ভিডিওতে শুধু সিলেট জেলার মধ্যে যতগুলো ফেমাস ট্যুরিস্ট স্পট আছে সেগুলো আসলে তুলে ধরার জন্য, উইথ লোকেশন এবং কত কিলোমিটার ডিস্টেন্স, মানে এ টু জেড বৃত্তান্ত যাতে একজন মানুষ এই ভিডিওটা দেখলে পেয়ে যায়। তো প্রথমত আমি চলে আসবো আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যিনি মূলত শুয়ে আছেন বা যার মাজার মূলত অবস্থিত জিন্দাবাজার সিলেটে, অর্থাৎ সিলেটের কেন্দ্রস্থল বলা যায়। তারপর এইটি আসলে মানে কেউ যদি ভিজিট করে সেক্ষেত্রে কী কী দেখতে পারবে, প্রথমত উনার রোজা জিয়ারত করতে পারবে, তারপরে দেখতে পারবে মসজিদ আছে একটা পুরনো কারুকাজ নির্মিত অবশ্যই, আর পুকুর আছে যেখানে কি বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়, অর্থাৎ মানে মানুষজন আসলে মাছকে খাদ্য দেয়। আমি এ নিয়ে আসলে একটা ভিডিও আপলোড করেছি অলরেডি আমার চ্যানেলে, লাস্ট এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন। তো সবার কাছে আমন্ত্রণ রইল এই ভিডিওটা দেখবেন। এবং আর কি দেখতে পারবেন, ব্যবহৃত কূপ অর্থাৎ রহমতুল্লাহ আলাইহি এর ব্যবহৃত কূপ, যেটা মূলত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করেছিলেন। তো পরবর্তীতে চলে আসি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি। আসলে শাহপরান রহমতুল্লাহ আলাইহি আমি ভিডিওতে এর আগে উনাকে নিয়েও আরেকটা ভিডিও আপলোড করেছি, যেখানে মূলত আমি বলেছি যে হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মধ্যকার সম্পর্ক হচ্ছে মামু ভাগনা, অর্থাৎ আমরা সিলেটি ভাষায় যেটা বলি মামা ভাগনা। উনার আবাসস্থল অর্থাৎ উনার রোজা যেখানে অবস্থিত সেটা হচ্ছে খাসদরগাঁও খাদিমনগর উপজেলায় পড়েছে সিলেটে। রোজা আপনারা দেখতে পারবেন সেখানে গেলে, পাশাপাশি আর কি দেখতে পারবেন, কারুকাজ নির্মিত মসজিদ যেটা অনেক পুরনো আগে নির্মাণ করা হয়েছে, পুকুর দেখতে পারবেন যেটাতে বর্তমানে কাজ চলমান, অনেক ইমপ্রুভমেন্ট আনা হচ্ছে, এবং পাশাপাশি একটা ঈদগাহ দেখতে পারবেন যেটা মূলত পাহাড়ের উপরে অবস্থিত। তো আশা করি আপনারা এই দুইজন মহান ব্যক্তিত্ব, যারা কিনা ইসলাম সমাদৃত করতে আমাদের সিলেটে অনেক ভূমিকা পালন করে গিয়েছেন শুরুর দিকে, তো তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ঋণী। তো আশা করবো আপনারা ওনাদের দুইটা কাপল অফ ভিডিওস আই আপলোডেড ইন মাই ইউটিউব চ্যানেল, সো আমন্ত্রণ রইল আপনারা দেখে আসবেন। তো পরবর্তীতে আমি চলে আসি সিলেট, অর্থাৎ সিলেটের পূর্ব প্রান্তে যেটা ইন্ডিয়ার পাশে অবস্থিত বর্ডার এলাকা। তো সেখানের দিকে যদি আমরা তাকাই, অনেকগুলো ট্যুরিজম স্পট আমরা পেয়ে যাব, বিকজ অফ আমরা জানি সিলেট আসলে গ্রিন সিটি নামে পরিচিত। তো এটার মূল রিজন হচ্ছে সিলেট আসলে বর্ডার এলাকা। তো বর্ডার এলাকা হওয়ার কারণে মূলত হচ্ছে মানে ইন্ডিয়ার যে, যদিও এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা বর্ডার এলাকায় যাওয়ার পরে হতাশ হই, কারণ হচ্ছে আমরা যে গ্রিন এরিয়াগুলো বলতে চিনি পাহাড়, তো সেগুলো আসলে অবস্থিত বেশিরভাগই ইন্ডিয়াতে। তো যাই হোক, আসলে কোন জায়গায় অবস্থিত এটা তো অনেক বিস্তর ব্যাপার, তো সে বিষয়ে আলোচনা না করে আমি জাস্ট বলতেছি আর কি, বর্ডার এলাকায় বলতে আমরা কি কি পাই। প্রথমত জাফলং, যেটা সবাই চিনে, তো এটা হচ্ছে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত, সিলেট শহর থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। আর সেখানে যদি কেউ যায় এজ এ এক্সপ্লোরার, সেক্ষেত্রে কি দেখতে পারবে, পাহাড়, নদী, পাথর, সীমান্ত, অর্থাৎ এই 4টা বিষয়। সবুজের মধ্যে যদি কেউ হারিয়ে যেতে চায়, এই বর্ডারগুলাই মূলত উপযুক্ত। তারপরে হচ্ছে জাফলংয়ে গেলে আপনারা আরও 2টা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা এবং পাশাপাশি সংগ্রামপুঞ্জি। তো পরবর্তীতে যদি আমরা আসি বিছনাকান্দি মূলত আসলে এটাও গোয়াইনঘাট উপজেলায় পড়েছে, সিলেট থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে যদি আমরা যাই কি দেখতে পারি,
নদী, পাথর, পাহাড় সীমান্ত। যেহেতু সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, তো সেক্ষেত্রে আসলে উপর থেকে যে পাথরগুলো পড়ে পানির স্রোতে, তো সেগুলাই মূলত আমরা দেখব। তারপর হচ্ছে সাদা পাথর। সাদা পাথরও একইভাবে বর্ডার এলাকায় অবস্থিত। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ স্থানে। তো এটা হচ্ছে সিলেট থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই তিনটা মূলত বর্ডার এলাকার ঠিক একেবারে নিকটে, অর্থাৎ মানে প্রথমে যদি আমি তাকাই, একেবারে পূর্ব প্রান্তে হচ্ছে জাফলং, মাঝে হচ্ছে বিছানাকান্দি, এবং একেবারে শেষে অর্থাৎ সুনামগঞ্জের পাশে বা নিকটে, যেটা মূলত সিলেটেই পড়েছে, তবে একেবারে শেষের দিকে পশ্চিম অঞ্চলে পড়েছে সাদা পাথর। পরবর্তীতে আমরা চলে আসি লালাকালে। তো লালাকাল আমরা জানি আসলে বিভিন্ন রঙের পানির জন্য বিখ্যাত এবং ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আমরা যদি মানে স্বচ্ছ পানি দেখতে চাই, সেক্ষেত্রে লালাকাল উপযুক্ত। আর লালাকালে আরেকটা বিষয়, আমরা যদি বুট রাইড করি, অর্থাৎ এখানে দেখার মতো বুট রাইড, বিকজ অফ বুট রাইড করলে আপনারা নদীর তলদেশ পর্যন্ত দেখতে পারবেন, বা নদীর যে একটা শেডো, নৌকার যে একটা শেডো থাকে, সেটা পর্যন্ত স্বচ্ছভাবে দেখা যায়। তো এটা মূলত জৈন্তাপুর উপজেলায় পড়েছে, সিলেট থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমরা নীল সবুজ পানি দেখতে পারি। তারপর হচ্ছে উৎমাছড়া, তুরংছড়া, লুবাছড়া, এই তিনটা হচ্ছে বর্তমানে আসলে ট্রেন্ডি একটা প্লেস। তো বিকজ অফ আসলে এগুলা প্রত্যেকটা জায়গায় মূলত বর্ডার এলাকায় পড়েছে, তো সেই অর্থে এগুলাও একইভাবে আপনারা সেম সিনারি দেখতে পারবেন। আর উৎমাছড়ার ডিস্টেন্স হচ্ছে সিলেট থেকে 48 কিলোমিটার দূরে, যেটা কোম্পানিগঞ্জ উপজেলায় পড়েছে। এবং স্পেসিফিক লোকেশন যদি বলি, সেক্ষেত্রে উত্তর রনিখাই ইউনিয়ন। এবং পরবর্তীতে যদি আমরা চলে আসি তুরংছড়া একইভাবে কোম্পানিগঞ্জ জেলায় অবস্থিত। তো এটার ডিস্টেন্স হচ্ছে সিলেট থেকে 44 কিলোমিটার দূরে, বুলাগঞ্জের পাশে। তারপরে চলে আসি লুবাছড়া, একইভাবে থাকলেও তবে এটার পার্থক্য হচ্ছে এটা খানাইঘাট উপজেলায় পড়েছে। তো এটার ডিস্টেন্স 65 কিলোমিটার। আমরা জানি খানাইঘাট উপজেলাটা আসলে একেবারে বর্ডার প্রান্তে, যার কারণে ডিস্টেন্সটা একটু বেশি। আর স্পেসিফিক লোকেশন হচ্ছে লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন। তো এরপরে আমরা চলে আসি ডিবির হাওর, শাপলাবিল নামে খ্যাত। তো এটা আসলে একটা অসাম প্লেস। স্পেশালি আমরা যদি বলি কোন সময় এটা যাওয়ার উপযুক্ত স্থান, তো এটা আসলে বলতে গেলে উইন্টারে একেবারে মানে সকালের দিকে, অর্থাৎ সানরাইজ হওয়ার মধ্যেই আমরা সেখানে উপস্থিত হতে হবে আমাদের, যদি আমরা আসলে ভিজিট করতে চাই সেই জায়গায়। আর এটার ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার সিলেট থেকে, আর স্পেসিফিক লোকেশন হচ্ছে জৈন্তা উপজেলায়। সো ভিউয়ার্স, আরও কিছু জায়গা আমাকে মানে শেয়ার করতে হবে, যেগুলো মূলত শেয়ার করার বাকি রয়ে গেছে। তো আমি ভাবতেছি আসলে এক জায়গায় ভিডিও আপনারা বোর হতে পারেন, তো সেক্ষেত্রে বাইরে যাওয়া যেতে পারে, এবং আপনাদেরকে সেখান থেকেই মানে রুদ্রর জন্মল আলোতে আপনাদের সাথে কথা হচ্ছে। তো সাথেই থাকুন। ভিউয়ার্স, চলে আসলাম বাইরে, আসলে দেখতে পারতেছেন উইথ মাই মোটরসাইকেল। আর এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় আসলে উপস্থিত আছি, যেটা মূলত সিলেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত শব্দটি, অর্থাৎ সুরমা নদী। তো যেহেতু এখন শীতকাল সময় চলে আসছে, তো আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষক ভাইয়েরা কাজ করতেছে, অর্থাৎ শীতকালীন মৌসুমের যে ফসলাদি বা সবজির চাষ, সেটা অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। তো এই পাশে যদি আপনাদের আমি দেখাই, তো সেক্ষেত্রে আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন সুরমা যে ব্রিজটা আছে, অর্থাৎ তেমুকি পয়েন্টের পাশে। আর আমি যদি আমার এই বাম পাশে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা বিল্ডিংয়ের মতো। আসলে রোদ্রের কারণে ওইরকমভাবে হয়তো আসতেছে না, তবে মেইন ফ্যাক্টটা হচ্ছে, আমি যদি বলি, এটা হচ্ছে সিলেটের যে ওয়াবদা, যেখান থেকে মূলত বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাইটা আসলে উৎপাদন করা হয়, বিদ্যুৎটা। তো হয়তো আপনারা কিছুটা শব্দও শুনতে পারতেছেন, মানে পানি থেকে কীরকমভাবে পানির ফ্লো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো আসলে এই সময়টা অনেক মিস করতেছি। ছোটোবেলায় অনেক সময় দেখতাম আমাদের এলাকায় আসলে আসরের নামাজের পরে বা আসরের আজানের পরে মূলত কাজটা শুরু হতো, বিকজ অফ আপনারা জানেন আসরের পরে রোদটা একটু মানে নেমে যায় নিচের দিকে, সূর্য অস্তের কাছাকাছি। সেই হিসেবে মানুষজন আসলে চাষাবাদটা তখনই মানে প্রেফার করতো করার জন্য। তো এই বিষয়টা মনে পড়ে গেল, বিকজ অফ এই মুহূর্তে আমি এই বিষয়টা সাক্ষী হয়ে গেলাম। আবারও দেখতে পারতেছি
মানে মানুষজন কীভাবে কাজ করতেছে, মানে এটা হচ্ছে বেস্ট একটা মোমেন্ট। তো যাই হোক, আমি আসলে ভিডিওর ফ্লোতে চলে আসি যেখান থেকে মানে ক্লোজ করেছিলাম। তো যাই হোক, আলোর তীব্রতা আসলে বেশি, যার কারণে হয়তো ভিডিও তো ওইরকমভাবে আসতেছে না। তো পরবর্তীতে আমরা যেখান থেকে মানে শুরু করব সেটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তো এটা আসলে বাংলাদেশের আমাজন নামেও খ্যাত। তো এটা হচ্ছে সিলেট শহর থেকে মানে দূরত্ব যদি বলি 23 কিলোমিটার দূরে এবং গোয়াইনঘাট উপজেলায় পড়েছে। তো এখানে গেলে আসলে আমরা কি দেখতে পারবো, কি এনজয় করতে পারবো? তো প্রথমত যেটা বলতে হয়, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এটার মেইন সিজনটা হচ্ছে বর্ষাকালে। আর রাইড যদি বলি, বুট রাইড, অসাম একটা মোমেন্ট ইফ উই ওয়ানা গো। সো পরবর্তীতে চলে আসি টিলাগড় ইকো পার্ক, যেটা সিলেট থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। তো এটার অবস্থান যদি আমি বলি, আসলে খাদিমনগর উপজেলায় পড়েছে। আর যেটা আমরা দেখতে পারবো সেখানে গেলে বনভূমি, নিস্তব্ধ পরিবেশ, অর্থাৎ অনেকে একটা নিস্তব্ধ মোমেন্টে সময় কাটাতে চায়। তো আসলে নিস্তব্ধতার দিক দিয়ে টিলাগড় ইকো পার্কটা বেস্ট, ওয়ান অফ দ্য, বিকজ অফ সেখানে আসলে বন আরণ্য আমরা দেখতে পারবো এবং পাশাপাশি সবুজ সমারোহ পরিবেশ। এরপরে চলে যদি আসি আমরা খাদিমনগর জাতীয় উদ্যান, একইভাবে টিলাগড় ইকো পার্কের মতোই নিস্তব্ধ পরিবেশ, মানে প্রায় অলমোস্ট সিমিলার, এবং এটার দূরত্ব হচ্ছে সিলেট থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। তো এরপরে আলুরতর ইকো পার্ক, অর্থাৎ 3টা জায়গায় মূলত সিমিলার। পরবর্তীতে চলে আসি আমরা সিলেটের সাথে আবারও বলতেছি ওতপ্রোতভাবে জড়িত কিন ব্রিজ এবং আলী আমজাদ গড়ি, যেটা মূলত আসলে ব্রিটিশরা স্থাপন করে গিয়েছিল। অর্থাৎ ব্রিটিশরা যখন এক দেশ স্বাধীন হওয়ার আগে, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের যখন সামঞ্জস্যতা ছিল বা এক ভৌগোলিক অবস্থানে ছিল, তখন মূলত আসলে ব্রিটিশরা যখন শাসনাধীন ছিল তারা মূলত ভারতের সাথে বা আসামের সাথে সম্পর্ক স্থাপন করা বা ইজিলি মুভমেন্ট করার জন্য মূলত কিন ব্রিজটা তৈরি করেছিল। এবং সেটা হচ্ছে এখন পর্যন্ত একটা নিদর্শন আমাদের সিলেটের, যেটার কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই, ওই রকমভাবেই আছে। তো এটার অবস্থান হচ্ছে সিলেটের একেবারে কেন্দ্রস্থলে, এবং আরও স্পেসিফিকলি যদি বলি সেটা হচ্ছে কোর্ট পয়েন্টের সামনে। তো এভরিবডি বেসিক্যালি আসলে রোদটা ওইভাবে এখনও পড়ে নাই, মানে বিকেলটা পুরোপুরি গনিয়ে আসে নাই, যার কারণে মানে রোদ্রে অনেকটা ঘেমে গেছি আমি। তো যাই হোক, ভিডিও কন্টিনিউ করতেছি। তো পরবর্তীতে আমি আপনাদেরকে সিলেটের এমন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দিব যেটা মূলত আমাদের ইসলামিক কৃষ্টি কালচারের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, এবং সেটা হলো সিলেট শাহী ঈদগাহ, যেটা মূলত অনেক জায়গা জুড়ে বিস্তৃত। এবং প্রতিবার ইসলামিক বড় বড় জামাত যখন অনুষ্ঠিত হয়, বিশেষ করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায়ে, এই জায়গায় মূলত বড়সড় পরিসরে জামাত অনুষ্ঠিত হয়। এটা মূলত অবস্থিত শাহপরান উপজেলায়, এবং দূরত্ব যদি বলি সিলেট শহর থেকে 3 কিলোমিটার মাত্র দূরে অবস্থিত। এবার যদি পার্কের কথা বলি, তাহলে প্রথমেই বলবো ড্রিমল্যান্ড পার্কের কথা, যেটা মূলত গোলাপগঞ্জের হেলালপুরে অবস্থিত এবং 13 কিলোমিটার দূরে সিলেট থেকে। এবং অন্যদিকে 15 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে আরেকটা পার্ক, যেটা জাকারিয়া সিটি, অবস্থিত হচ্ছে খাদিমনগরে। তো উভয়ই মূলত বিভিন্ন ধরনের রাইড মূলত প্রোভাইড করে। আর পরবর্তীতে যদি বলি, ওয়ান অফ দ্য নিদর্শন হুইচ ইজ হাসান রাজা মিউজিয়াম, যেটা জিন্দাবাজারে রাজাকুঞ্জতে পড়েছে। এবং অন্যান্য যদি আরও কয়েকটা ইনক্লুড করি আমি, তাহলে বলবো খাদিম পাম বাগান, যেটা খাদিমনগরে পড়েছে, আগেই তো বললাম খাদিমনগর উপজেলা। তারপরে হচ্ছে চানমিয়া পাইনাপেল গার্ডেন, যেটা 20 কিলোমিটার দূরে সিলেট থেকে গোলাপগঞ্জে। লেকজাস গার্ডেন 15 কিলোমিটার দূরে, যেটা পীরের বাজারে অবস্থিত। এবং সবশেষে আলবিনা গার্ডেন গোলাপগঞ্জে অবস্থিত। তো এই ছিল মূলত সিলেটের অভ্যন্তরে যতগুলো ট্যুরিজম প্লেস, মানে ন্যাচারাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য উপভোগ্য হয়েছে এবং ইনফরমেটিভ হয়েছে অলসো। তো আসলে নেক্সট উইক থেকে, অর্থাৎ পরবর্তী শুক্রবার থেকে আমরা পুনরায় শুরু করব বিভিন্ন ধরনের সিরিজ। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমি আশা করতেছি, এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোন জায়গা নিয়ে ট্রাভেল ব্লগ দেখতে চাচ্ছেন। তো আর যারা অবশ্যই নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কন্টিনিউয়াসলি পূর্ববর্তী যে সিরিজগুলো আছে, ব্লগগুলো আপনারা দেখবেন, এবং সচরাচর আপডেট জানাবেন যে কীরকম কী, আর লাইক দিয়ে সাপোর্ট করবেন। তো দেখা হবে ভিন্নধর্মী একটা ট্রাভেল ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।